স্যার আসসালামু আলাইকুম স্যার, ছোট্ট একটা টেকনিক্যাল ইস্যুর কারণে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। আমরা আবার আহ, মানে হুম, রিজলভ করতে পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আবার জি স্যার, ইয়ে করবো, সরি স্যার ফর দ্যাট। শুরু করবো, নো প্রবলেম। স্যার শুরু করতে পারেন স্যার। হুম, আমি ছিলাম কোন জায়গায়, মানে কোন জায়গা থেকে আপনারা শুনতে পারলেন আর? পিপল লিভিং উইথ এইচআইভি স্যার, এই স্লাইডটা শেষ করা হয়েছিল। পরটা থেকে স্যার আর ইয়ে হয় নাই। না, এটা মনে হয় নাই, এগুলো হয় নাই। জি স্যার। এগুলো কি বলছি? মনে হয় না। এগুলো তো বলে গেলাম, তাই না? জি স্যার। আচ্ছা, সিমটম কন্ট্রোলের কথা বলেছি। তো সিমটম কন্ট্রোল যেগুলো আমরা এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রে যা যা সিমটম আমরা দেখি, মোটামুটি এগুলোই কমনলি দেখা যায়। সো এগুলোকে আমি আলাদা করে কোনো কিছু বলবো না। আমি আবার আরেকটা এখানে ইয়ের কথা বলি, যে একটা পেশেন্ট এক্সাম্পল দেখাই। এটাও কি বলেছি নাকি? স্যার এটা না, এটা বলে ফেলছেন স্যার। হুম, এটাও বলা হয়ে গেছে। আরো দুই জি তিনটা স্যার। স্লাইড বলছেন স্যার এটার পরে। হুম, এগুলো হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। ও, হোম কেয়ারের এই কথা এই বলেছিলাম। এই এ- হুম, লাস্ট এখানে এই পেজ পর্যন্ত বলছিলেন স্যার। এইটা মেবি। তাহলে। তাহলে হোম কেয়ারে গেলে মানে যেটা আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা হোম কেয়ার দিতে যাব, বা আপনারা যখন রোহিঙ্গা ক্যাম্পে দিতে যাচ্ছেন, সো যাতে আমাদের বেসিক হাইজিন প্র্যাকটিস গুলো মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। যেমন গ্লাভস ইউজ করতে হবে, উন্ড কাভার্ড রাখতে হবে। সেটা আপনার উন্ড হোক, পেশেন্টের উন্ড হোক, কেয়ার গিভারের উন্ড হোক, যাতে একজনের থেকে আরেকজনের কন্ট্যাক্ট না হয় সেটা। সো গ্লাভস পরে যখন আপনি উন্ড ড্রেসিং টেসিং করলেন, তারপরে যে এই যে রক্ত মাখা যে ড্রেসিং জিনিসপত্র আছে, এগুলা কোথায় ফেলবেন, বা ইউরিন ফিসেস কোথায় ফেলবেন, মানে যথাযথভাবে যাতে ডিসপোজ করো সেটা। তারপর যে ব্যবহৃত যে ক্লথ বা শীট, ড্রাপিং শীট যেগুলো আছে, গ্লাভস আছে, এগুলো আপনার ঠিক মতন ডিসপোজ করা লাগবে। কোনো পার্সোনাল আইটেমের কথা বলছিলাম, যে নিডল, রেজার, টুথব্রাশ, এগুলো শেয়ার করা যাবে না। সোপ এবং ওয়াটার দিয়ে ঠিক মতন হাত ধুতে হবে। স্পেশালি যদি কোনো বডি ফ্লুইডের সাথে কন্ট্যাক্ট আসে, তাহলে অবশ্যই সাথে সাথে ভালো করে ধুতে হবে। ক্যাজুয়াল কন্ট্যাক্টের জন্য দরকার নাই বলেছে, যে আপনি চাইলে একটা এইচআইভি পেশেন্ট আপনি হাগ করতে পারেন, হ্যান্ডশেক করতে পারেন, ধরতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। আর যে এইচআইভি পেশেন্ট যখন যে হাউস হোল্ড আইটেম বা কাটলারি সেট ইউজ করতেছে, যেগুলো আছে যেমন টয়লেট, বাথরুম ইউজ করতেছে, এই জিনিসগুলো সবসময় কিন্তু ভালোভাবে ভালোভাবে রেগুলার ক্লিনিক প্রোডাক্টে ক্লিন করে ফেলতে হবে, যাতে তার থেকে অন্য ফ্যামিলি মেম্বারদের মধ্যে না ছড়ায়। সো আমরা যখন যাব এদের বাসায়, তখন আমাদের কেয়ার গিভারদেরকে কিন্তু সিমটম ম্যানেজমেন্টের উপর যথাযথ কেয়ার গিভার এডুকেশন এবং ট্রেনিং দিতে হবে। যে সিমটম ম্যানেজমেন্টের প্রিন্সিপাল গুলো এক্সপ্লোর করতে হবে। যেমন কখন আপনি তার পেইন বেশি হচ্ছে বুঝবেন, বা ব্রেথলেসনেস বেশি হয়ে যাচ্ছে, তখন আমি কোন ডোজে ওষুধ দিব বা কি করব তাকে, সেই ধরনের ইয়েগুলা। আর স্পেশালি যে কিছু এসেনশিয়াল যে স্কিল গুলো আছে, সেগুলো তাদেরকে আমাদের শেখাইতে হবে। কিছু টেকনিক দরকার হলে শিখাই দিতে হবে, যেমন ইনজেকশন দেওয়া লাগলে কেমনে দিতে হবে, কিভাবে সেফলি ওরাল ওষুধ খাওয়ানো যাবে। ধরলাম যে এইচআইভি পেশেন্টের মুখের ভিতর ঘা আছে, ব্লিডিং আলসার আছে, সো তাকে কিভাবে সেফলি খাওয়ানো যাবে সেটা। এবং আপনি যে তাকে শিখাইলেন সে বুঝতে পারছে কিনা, সেটা ভেরিফাই করতে হবে। এবং তাদেরকে বলতে হবে আপনি ওই জিনিসটা করে দেখান, লাইক ক্যাথেটার কেয়ারটা আপনি করে এবার আমাকে দেখান এই জিনিসটা। তাদেরকে কোশ্চেন করার সুযোগ দিতে হবে, এবং তাদেরকে একবার শিখালে হবে না, তাদের প্রতি আপনার সাপোর্টটা যাতে অনগোয়িং থাকে, যে কিছুদিন পর পর গিয়ে সেটা ফলো আপ করা, বা টেলিফোন সার্ভিসের মধ্যে ফলো আপ করে, এগুলো রাখবে। স্পেশালি যদি কোনো ইমার্জেন্সি অ্যারাইজ করে, তখন কিন্তু আমাদেরকে যথাযথ সাপোর্ট দিতে হবে, সেটা টেলিকনসালটেশন হোক বা আর্জেন্ট হোম ভিজিট হোক, সেগুলোর মাধ্যমে করতে হবে, কিন্তু সাপোর্টটা অক্ষুণ্ণ রাখা লাগবে। সো এই ধরনের পেশেন্ট গুলোর ক্ষেত্রে আরেকটা বড় ইস্যুস হচ্ছে কিন্তু সাইকোসোশ্যাল যে ইস্যুস গুলো আছে, সেই জিনিসটা। সো এক্ষেত্রে যখন আমরা প্ল্যান করব, তখন কিন্তু আই মিন কেয়ার প্ল্যান যখন করা হয় সেই পেশেন্টের, তখন কিন্তু ফ্যামিলিরও কিন্তু ইমোশনাল, সোশ্যাল, ইকোনমিক্স অবস্থা যেগুলো আছে, সেগুলো মাথায় রাখতে হবে। যেমন ফ্যামিলি মেম্বাররা ফ্রাস্ট্রেটেড থাকতে পারে, তাদের গ্রিফের মধ্যে দিয়ে যেতে পারে, এবং এইচআইভি পেশেন্ট অবস্থা খারাপ হলে তারা অ্যান্টিসিপেটরি লস বা অ্যান্টিসিপেটরি গ্রিফের মধ্যেও যেতে পারে। তাদের মধ্যে অনেক সবসময় একটা ইনফেকশনের ভয় থাকে, যে বাবা এইচআইভি, কখন আমার নিজের এইচআইভি হয়ে যায়, সেরকম একটা অ্যাঙ্গার বা ব্লেম কাজ করতে পারে ওই পেশেন্টের উপরে, যে আকাম ফোন করছে দেখে তার এইচআইভি হয়েছে এটা।
সোশ্যাল যে স্টিগমা আছে, ডিসক্রিমিনেশন আছে, সেগুলোর এগেইনস্টে তাদেরকে আহ, মানে সব এগুলোর কারণে সবসময় একটা সাইকোলজিক্যাল ডিস্ট্রেসের মধ্যে যেতে পারে। আর ট্রিটমেন্ট কস্ট বিয়ার করতে করতে তাদের তো ফাইন্যান্সিয়াল কস্ট স্ট্রেন সেটা তো আছে। সেই জন্য আমাদেরকে যে এই ফ্যামিলির অ্যাসেসমেন্টটা ঠিক মতন করতে হবে, যে তারা আসলে তার পেশেন্ট এবং অন্যান্য মেম্বার যারা আছে তাদের যথাযথ কেয়ারটা তারা ঠিক মতো নিতে পারতেছে কিনা, লাইক হোম রেসপন্সিবিলিটিস গুলো আমাদের ঠিকভাবে কাউন্সিলিং করা, এডুকেশন করা, সেই জিনিসটা করতে হবে আর কি। এবং ওই একই কথা যে প্ল্যানিং এ অ্যাসিস্ট করা, ইনশিওর করা, স্পেশালি অরফান যদি থাকে, যে বাচ্চা, ছোট বাচ্চা থাকলে তাদের পড়াশোনার ক্ষেত্রে ব্যবস্থা করা, সোশ্যাল সাপোর্ট জোগাড় করা, সোশ্যাল সার্ভিস গুলো যাতে পায় সেগুলো এনশিওর করা। এখন এই কখন আমরা একটা পেশেন্টকে প্যালিয়েটিভ কেয়ার দিব, এইডস এর পেশেন্টকে, এইচআইভি পেশেন্টকে, সো এটা আমরা যে প্যালিয়েটিভ কেয়ারের জন্য যে আপনারা স্পিক টুল ইউজ করেন, সো অনেকটা ওইরকমই। সো প্রাইমারি ক্রাইটেরিয়া হচ্ছে যে যদি কোনো সিরিয়াস ওর ক্রনিক ইলনেস থাকে, তার সাথে সেকেন্ডারি ক্রাইটেরিয়া যদি একটা বা দুইটা থাকে তাহলে সেটা। সো এগুলো মোটামুটি ওই গণ ক্রাইটেরিয়া গুলো, যে যদি তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং করতে না পারে, সিগনিফিক্যান্ট ওয়েট লস হয়, মাল্টিপল ইমার্জেন্সি ইয়া ডিপার্টমেন্ট ভিজিট হয় অথবা হসপিটালাইজেশন থাকে, তার কোনো ফিজিক্যাল অথবা ইমোশনাল বা সাইকোলজিক্যাল যদি সিমটম থাকে যেটা আসলে আহ হচ্ছে না, ঠিক মতন মিট আপ হচ্ছে না সেটা, তারপর হচ্ছে আনসার্টেনিটি রিগার্ডিং প্রগনোসিস অর গোলস অফ কেয়ার থাকে, অ্যাডভান্স ডিরেক্টিভ নিয়ে কোনো কোশ্চেন থাকলে, তার ফিডিং বা টোটাল প্যারেন্টাল নিউট্রিশন নিয়ে কোনো যদি কোয়ারি থাকে, সোশ্যাল সাপোর্ট যদি লিমিটেড হয়, কেয়ার গিভার ক্রাইসিস যদি থাকে, এবং একই সাথে পেশেন্টের পাশাপাশি যদি ফ্যামিলি মেম্বারও যদি কোনো ডিস্ট্রেস থাকে সেগুলো। সো তাদের ক্ষেত্রে আমরা প্যালিয়েটিভ কেয়ার দিব। সো যখন একটা এইচআইভি পেশেন্ট প্রথম প্যালিয়েটিভ কেয়ারের জন্য আসে, তো আমাদের যেটা যথাযথ হিস্ট্রি নেওয়া এবং ফিজিক্যাল এক্সামিনেশন সেই জিনিসগুলো করতে হবে। সো এই হিস্ট্রির মধ্যে অ্যাজ এ হোল, লাইক তার কারেন্ট অবস্থা, পিছনের অবস্থা, প্লাস অ্যাসোসিয়েটেড যে কোমরবিডিটিস গুলো আছে সেগুলোর কি অবস্থা, ফ্যামিলি হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি, স্পিরিচুয়াল হিস্ট্রি, ফাইন্যান্সিয়াল হিস্ট্রি, সব কিছু, তার প্লাস হচ্ছে তার অন্যান্য যে ইম্প্যাক্ট গুলো আছে সেগুলো সব আমাদের অ্যাসেস করতে হবে। সো প্যালিয়েটিভ কেয়ার পরে যদি বলি হসপিস কেয়ারটা, যদি আলাদা করে বলি যে আগে কেমন ছিল এখন কেমন, যদি হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আমরা যদি দেখি যে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি স্টার্ট হওয়ার আগে, যেটা বলেছিলাম যে এইচআইভি এডস পেশেন্টের জন্য মানে ধুমধাম মরে যেত, সো তাদের জন্য হসপিস কেয়ারটা ছিল রুটিন। সো ওই জন্য ফোকাসটা মানে প্যালিয়েটিভ কেয়ার মানেই তখন ছিল সরাসরি একেবারে এন্ড অফ লাইফ কেয়ার বা হসপিস কেয়ার। সো যখন থেকে এআরভি আসলো তখন এই কেয়ারের ফোকাসটা সরে গেল। সো এখন যেটা আগে ডাইং উইথ এইচআইভি ছিল সেটাকে এখন বলা হচ্ছে লিভিং উইথ এইচআইভি। সো এখন প্যালিয়েটিভ কেয়ারের পার্টটাকে মানে এন্ড অফ লাইফ কেয়ারের ওই শুধু স্পেসিফিক ওই পার্টটা বাদ দিয়ে প্যালিয়েটিভ কেয়ারের যে আদার্স পার্টটা আছে সেটা আরো ব্রডেন হলো, যাতে একটা মানুষ যতদিন বেঁচে আছে ততদিন যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারে, সেই জিনিসটার দিকে এখন ফোকাসটা সরে আসলো। সো দেখা যাচ্ছে আগে যেমন ধুমধাম অল্প বয়সে মরে যেত, এখন বরং এজিং এর সাথে সাথে যে ওল্ডার অ্যাডাল্টস লিভিং উইথ এইচআইভি এই সংখ্যাটা অনেক বেড়ে গেছে, এবং একই সাথে কমপ্লেক্স কোমোরবিডিটিস, অ্যাডভান্টেজ, এই জিনিসগুলো বেড়ে গেছে। সো এই জন্য মডার্ন এইচআইভি কেয়ারের মধ্যে একটা ইন্টিগ্রেটেড কেয়ারের প্রয়োজন হয়, যেটা আহ, একই সাথে যে থ্রু আউট দ্য কোর্স অফ দ্য ডিজ ওইটা প্যালিয়েটিভ কেয়ার চলবে, এবং শেষ পর্যন্ত গেলে যে টার্মিনাল অবস্থায় গেলে এন্ড অফ লাইফ কেয়ার বা হসপিস কেয়ারটা যাতে পায়, সেই জিনিসটা মানে পুরো প্যালিয়েটিভ কেয়ারের ফুল স্পেকট্রামটাকে এখন এখানে ইউজ করা হচ্ছে। এবং এখানে যেহেতু ফুল ফেজে এখানে প্যালিয়েটিভ কেয়ার দেওয়া হচ্ছে, সো মাল্টি ডিসিপ্লিনারি ইন্টিগ্রেশনও কিন্তু এখানে ইম্পর্টেন্ট। সো যখন একটা পেশেন্ট শেষ পর্যন্ত টার্মিনাল অবস্থায় গিয়ে পৌঁছায়, তখন কিছু স্পেশাল অ্যাডভাইস গুলোর কথা বলছে, যেমন প্রিপারেশন ফর ডেথ, যে এই সময় কিছু ফিয়ার্স এন্ড ওয়ারিজ থাকতে পারে, সো এই জন্য প্রপার কমিউনিকেশন করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং এবং প্রগনোসিসটা ওই সময়টা আলাপ করাটা, তাদের যদি কোনো চিন্তা থাকে, ওরিসাম ইস্যুস থাকে, যেমন বাচ্চার কি হবে, ফ্যামিলি সাপোর্ট কি হবে, স্কুল ফি কেমনে ভরবো, সেই জিনিসগুলো নিয়ে আলাপ হতে পারে। পেশেন্টকে পেশেন্টের মধ্যে একটা সবসময় একটা সংশয় কাজ করবে যে আমি মরে গেলে আমাকে আর কেউ মনে রাখবে না, সো তাদেরকে অ্যাসুরেন্স দেওয়া যে উনি একজন ইম্পর্টেন্ট পার্সন, ফ্যামিলির একজন ইম্পর্টেন্ট মেম্বার, হি উইল অলওয়েজ বি লাভড এন্ড রিমেম্বার্ড, সেই অ্যাসুরেন্সটা দেওয়া। যদি ওই ডাইং পেশেন্ট যদি ডেথ নিয়ে কথা বলতে চায়, সো তাহলে তাকে সেই সময় দিতে হবে ডেথ নিয়ে কথা বলা। অনেক সময় এই এই ধরনের পেশেন্টগুলো আমাদের গিল্ট, রিগ্রেট, রিমোর্স, এই যে জিনিসগুলো খুব বেশি হয়। সো এই ক্ষেত্রে যথাযথ সাপোর্ট দিতে হবে, লাগলে স্পিরিচুয়াল সাপোর্টের ব্যবস্থা করতে হবে। সো এখানে আমাদের প্রেজেন্সটা, স্পেশালি কম্প্যাশনের প্রেজেন্সটা খুব ইম্পর্টেন্ট।
যদি টার্মিনাল অবস্থা থাকে আমাদের ফ্রিকোয়েন্ট রেগুলার ভিজিট দিতে হবে, হাত ধরে বসে থাকা, সময় দেওয়া, অ্যাক্টিভ লিসনিং এগুলো করতে হবে। কেয়ারিং এর ক্ষেত্রে টার্মিনাল ফেজে কিছু সিম্পল মেজার গুলো, যেমন ঠোঁটটা একটু ময়শ্চারাইজার দিয়ে ভিজাই দেওয়া, মাউথ এবং আই ওরাল কেয়ারটা ইনশিওর করা, তারপর জ্বর পেইন এগুলা যাতে করা কন্ট্রোলে থাকে। সো এই ধরনের সিমটম কন্ট্রোল গুলো দিকে আমাদের খেয়াল রাখতে হবে, সাথে ফিডিং নিউট্রিশন এই জিনিসগুলো। লাস্টে যেটা বলেছে বিরিভমেন্ট, যে আফটার ডেথ অফ দ্য পেশেন্ট, সো যারা সার্ভাইভার থাকবে মানে ফ্যামিলি মেম্বাররা থাকবে তাদের ক্ষেত্রে আমাদের যথাযথ সাপোর্ট দিতে হবে। সো এই জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট এগুলো লাগতে পারে। আহ, বা সাইকোলজিক্যাল সাপোর্ট হতে পারে, কারণ অনেক অল্প বয়সে হয়তো ছেলেটা এইচআইভি তে আক্রান্ত হয়ে মরে গেছে, সো এখন বাবা মা খুবই কমপ্লিকেটেড গ্রিফের মধ্যে দিয়ে যেতে পারে। সে তাদের ক্ষেত্রে আমাদের এডুকেট করতে হবে আর কি, সাপোর্ট দেওয়া লাগবে। সো দের ইজ এ লং ওয়ে টু গো প্যালিয়েটিভ কেয়ারকে পুরোপুরি ইন্টিগ্রেট করে এইচআইভি পেশেন্টদের সেবা দিতে গেলে। সো এই জন্য আমাদের প্যালিয়েটিভ কেয়ার সার্ভিসকে স্ট্রেংথেনিং করা দরকার। নতুন নতুন ইনোভেটিভ মডেলস অফ কেয়ার আমাদের এস্টাবলিশ করতে হবে রিসার্চের মাধ্যমে, এভিডেন্সের মাধ্যমে, কারণ সব দেশের জন্য সবগুলা প্রযোজ্য হবে না। গাইডলাইন ডেভেলপ করা এবং ডিসেমিনেশনের ব্যবস্থা করা, এবং প্যালিয়েটিভ কেয়ারে যে ইমপ্রুভমেন্ট করা, স্পেশালি অ্যাকুট কেয়ার সেটিং এ যে মানে লাইক ধরেন একটা এইচআইভি পেশেন্ট এখন অ্যাকুট ইনফেকশন বা সেপ্টিসেমিয়া নিয়ে আসে, সেখানেও যে প্যালিয়েটিভ কেয়ার অ্যাপ্লিকেবল হতে পারে সেই জিনিস জায়গাগুলো কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। সো যদি তাই করতে পারে, যে এখানে যে মেনলি চারটা জিনিস দেখানো হচ্ছে, যে একটা এইচআইভি পেশেন্টের যে অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন এফেক্টেড বাই এইচআইভি এডস তাদের সেবার চারটা ডোমেন মেইনলি বলছে, একটা হচ্ছে ক্লিনিক্যাল কেয়ার, একটা সাইকো সোশ্যাল কেয়ার, একটা হিউম্যান রাইটস অ্যান্ড লিগাল সাপোর্ট, একটা সোশ্যাল সাপোর্ট। আগে এই চারটা কেয়ারকে মেইনলি প্রাইমারি ধরা হতো, কিন্তু দেখেন এখন নতুন করে তাকে প্যালিয়েটিভ কেয়ার কিন্তু এই সবগুলোর সাথে কিন্তু একটা বলয়ের মতন সবগুলোর সাথে কিন্তু এটা জড়ায় ধরে আছে, যেটা গতদিন স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে দেখাচ্ছিলাম যে স্পিরিচুয়ালিটি পুরো হিউম্যান বিইংকে কভার করে রাখে। সো প্যালিয়েটিভ কেয়ার কিন্তু এখানে প্রতিটা ফেজে বা প্রতিটা ডোমেনের মধ্যে কিন্তু ইন্টিগ্রেট থাকতে পারে। সো এটাই যদি মানে এটাই আমাদের আলটিমেট এইম হওয়া উচিত, যে প্যালিয়েটিভ কেয়ারকে কেমনে পুরোপুরি আমরা একটা এইচআইভি কেয়ারের মধ্যে ইন্টিগ্রেট করতে পারি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে হয়তো একটু লম্বা সময় নিয়ে ডিসকাস করলাম। কারো কোনো কোয়ারি আছে কিনা? এই প্রেজেন্টেশন শেষ, সব ঘুম থেকে উঠেন। হ্যাঁ পার্থ। খালি পার্থের কথা বলে, আর কেউ কথা বলেন না। না স্যার, এই প্রেজেন্টেশন গেল মেইনলি স্যার। আমি আমি পুরোটা ক্লাসই স্যার মাইক্রোবাসে বসে ক্লাস করছি। কোনো আচ্ছা কোনো জায়গায় নেটওয়ার্ক পাইছি, কোনো জায়গায় ফিল্ডে গেছিলাম ক্যাম্পে। আচ্ছা ব্যাক আচ্ছা। মানে ব্যাক করার সময় এখন পর্যন্ত আমরা ফিরতে পারিনি, এই রাস্তায় জ্যাম ট্যামের মধ্যে কোথাও নেট ছিল কোথাও ছিল না। এর মধ্যে যেটুকু পারছি স্যার শুনছি। তো হুম, বাকিটা স্যার আমার করতে হবে, মানে লেকচারটা আবার দেখে তারপরে ঠিক কম্প্রিহেন্সিভ আছে। আর একটু আইডিয়া নিতে হবে স্যার। ভিডিওটা এই জন্য দেওয়া থাকে, তো এই এখন এইসব লিমিটেশন থাকবে, এখন তো ফ্রি টাইম জি আপনারাও স্যার। পুরো পান না, হয়তো এইভাবে দৌড়ের উপর বা যারা যারা ফ্রি থাকেন ওইভাবে সেশন গুলা চালাতে হচ্ছে আর কি, বাট জি ভিডিওগুলো তো স্যার। থাকবে, ভিডিওগুলো দেখে নিয়েন আর কি, জি স্যার। পরে ভিডিও দেখে নিন। জি স্যার। কারো কোনো কোয়ারি আছে কিনা? এনি কোয়ারিজ? স্যার মনে হয় কারো কোনো কোয়ারিজ আপাতত নাই। ঠিক আছে, কোয়ারিজ না থাকলে এখানে শেষ করি তাহলে আজকে। ওকে স্যার। কি বলে সানি, আমার মনে হয় আপনি পরের ক্লাসটার জন্য ওই চেয়ারম্যান স্যারকে আগে ফোন দিয়ে করে নিয়েন, এবং একবার ওকে দিলে স্যার। জি। হবে না, ওনারা কয়েকবার করে মোটামুটি 2 দিন ইন্টারভ্যালে প্রতিবারই মনে করাবেন। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওনার এখনো 2টা ক্লাস বাকি আছে আমি দেখতেছি। জি। ও মা, আরে তাহলে ঠিক করে এইচএবি তো ওনার পড়ানোর কথা ছিল, আমি দিয়ে পড়ায় ফেললাম। হায় হায়, কি স্যার হয়েছে? তাহলে স্যার মানে নেক্সট ক্লাসে আমি স্যারের সাথে আগেই যোগাযোগ করবো আর কি স্যার। হুম, যোগাযোগ করেন তাহলে, যোগাযোগ করেন। আমি আচ্ছা। এইচআইভি ক্লাস নিয়ে নিচ্ছি এটা বলার দরকার নাই, ওনাকে বলেন ওই যে লিডারশিপ উপর ক্লাস বাকি ওনার, আর বার্ন আউট স্যার উনি সেন্টার। লিডারশিপের ক্লাসটা নিছেন আর কি। ও লিডারশিপ নিয়ে ফেলছে? জি জি স্যার। ও প্যালিয়েটিভ কেয়ার লিডারশিপ আর ইমার্জেন্সি নিয়ে ইমার্জেন্সি। জি জি, এই দুইটা হয়ে নিয়ে গেছে, ফেলছেন উনি। জি স্যার। তাহলে বার্ন আউটটা বাকি আছে ওনার। জি।
হ্যাঁ বানানো হতে সামনের পারে। সপ্তাহে তাহলে 52টা নিয়ে নিয়ে ফেলতে বলেন। ওকে স্যার। জি। ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক ওকে, আছে ভালো স্যার, থাকেন থ্যাংক সবাই। ইউ সো মাচ স্যার। হ্যাঁ, জি। বলুন, জি। হ্যাঁ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।